সেকশন। এই সেকশনে তারা একটা সাজেশন দিছে যে এইভাবে কনটেন্ট গুলো লিখতে হয়। সেই ক্ষেত্রেই মূলত যে আমার যেমন robot.txt ফাইলের কথা বললাম যে robot.txt এই ফাইলটা হলো যে গুগলকে সাপোর্ট করা যে কোন পেজ ক্রলিং করতে হবে। আর যদি কোনো পেজ আমরা ক্রলিং করতে না চাই, সাপোজ ডিজেবল চেকআউট অথবা ডিজেবল আইকন এই ধরনের কথাগুলো লিখে robot.txt ফাইলের মধ্যে এরকম লেখাটা থাকে। robot.txt ফাইলের মধ্যে এই লেখাটাই থাকে। এখানে আরো অনেক লাইন বাড়তে পারে, কমতে পারে। কিন্তু এগুলো দিতে হয় যাতে সে এখানে কোনো একটা ফাইল যদি মানে ইন্ডেক্স করতে না চাই তখন ডিসঅ্যালাউ চেকআউট অপশন সাপোজ এরকম অপশন দেওয়া থাকে। এটা গেল। আর টাইটেল গুলো কোন একটা যখন গুগলের টাইটেল লিখবো যে হেল্পস অল ইউজার আন্ডারস্ট্যান্ড, টাইটেল যখন লিখবো তখন আমরা টাইটেলটাকে ইউনিক হতে হবে। ক্রিয়েট ইউনিক অ্যান্ড অ্যাকুরেট পেজ টাইটেল অথবা পোস্ট টাইটেল, যেকোনো টাইটেল একটা সুন্দর একটা ইউনিক মানে কন্টেন্টের সাথে মিল রেখে লিখতে হবে। তো এখন এই যে একটা এইচটিএমএল কোড দেখাচ্ছে, এটা আমাদের না দেখলেও না জানলেও অসুবিধা নাই। তারপরে এখানে অ্যাকুরেটলি ডেসক্রিপশন পেস্ট কন্টেন্টের সাথে মিল রেখে আমাদের টাইটেলটা সেট করতে হবে। ক্রিয়েট ইউনিক এলিমেন্ট ফর ইচ পেজ, টাইটেলটার কথা বলছে আর কি। এরপরে আমরা যে মেটা ট্যাগটা আমরা অলরেডি বলছি যে মেটা ট্যাগ শুধু হেডার এবং এই হেডারের মাঝে যে থাকে এটা মেটা ট্যাগ থাকে। এটা কিছু মেটা ট্যাগ বলা যায়, মেটা ডেসক্রিপশন বলা যায়, মেটা ডেসক্রিপশন ট্যাগও বলা যায়। যে নামে ডাকে অসুবিধা নাই। গুগল মূলত স্নিপেট যখন সার্চ ইঞ্জিন রেজাল্টের পেজ থাকবে, যেমন এই যে এইখানে এই অংশটা মূলত এই যে স্নিপেট এই অংশটা তো ওখানে থাকে এটা। তাহলে মেটা ট্যাগটা লেখার সময় আমরা মূলত এমন একটা কন্টেন্ট লিখবো যেটা এমন একটা বিষয় লিখবো যেটা কন্টেন্টটাকে মানে শো করে, মানে সংক্ষেপে একটা ধারণা দেয়। যদি এমন হয় যে এমন কিছু লিখলাম যেটা কন্টেন্টকে শো করে না, তখন গুগল ওই মেটা ট্যাগ বাদ দিয়ে নিজের মতো করে একটা চেঞ্জ করে দিতে পারে। কারণ আমি আমার নিজের ওয়েবসাইটে দেখলাম যে আমি একটা মেটা ট্যাগ দিয়েছিলাম, সেটা শো করতেছে না। স্নিপেটে দেখা সার্চ রেজাল্টে গিয়ে দেখি যে মেটা ট্যাগ অন্য কিছু। হুম তার মানে গুগল মনে করছে যে আমি যেটা লিখছি সেটা আসলে কন্টেন্টের সাথে সামঞ্জস্য না। তখন গুগল নিজস্ব মানে ওয়েতে একটা মেটা ট্যাগ সে নিজের মতো করে পেজের ভিতর থেকে নিয়ে এরকম শো করায়। তাহলে তার মানে এমন একটা রিলেভেন্ট থাকতে হবে। আর যদি কোনো ব্লাঙ্ক রাখি তাহলে ব্লাঙ্ক রাখা যাবে না, কারণ যদি গুগল শো না করে তখন অ্যাটলিস্ট ওইখান থেকে ওইটা শো করানো যাবে, মানে অ্যাটলিস্ট আমাদের ব্যাকআপ রাখতে হবে, এই জন্য মেটা ট্যাগ দিতেই হবে। তবে গুগল যদি কোনো সময় নিজের মতো করে দিতে যায় সেটাও অসুবিধা নাই, এখানে আমাদের হাতে তো কন্ট্রোল নাই। অ্যাকুরেটলি সামারাইজ পেজ কন্টেন্টটা সামারাইজ দিতে হবে মানে কন্টেন্টের মধ্যে। তো এখানে একটা যে সাইট ডট অপারেট আমি এটা দিয়ে আহ, দিলে কি আসে আমরা একটু দেখতে চাই। সাইট কোলন দিয়ে সার্চ অপারেটর, সাইট যেমন এক্সাম্পল.com, সাইট example.com দিয়ে রামেন বিভিন্ন মানে কোন একটা বিষয় যদি আমরা জানতে চাই, এখান থেকে বোঝা যাচ্ছে যে কোন একটা নির্দিষ্ট টপিকস query is a search operator that allow you to request search result from particular domain. এটা আমরা পরে দেখবো, এখন আমাদের দেখা দরকার নাই। মানে এটা বলছে একটা কোয়ারি রিলেটেড, যদি কোনো কিছু আমরা একটা কোয়ারি করি, আজকের কন্টেন্টেই থাকি আমরা, সেটা হলো যে মেটা ডেসক্রিপশন তো আমরা দেখলাম তাই না, মেটা ডেসক্রিপশন হেডিং ট্যাগ বলতে আমরা যে H1 H2 H3 H4 ওইটাই বোঝাচ্ছে। আচ্ছা, কি সমস্যা হলো? হেডিং ট্যাগ, ওই যে হেডিং ট্যাগটা আসলে তোমার একটা নির্দিষ্ট মানে কন্টেন্টের মধ্যে একটা
প্যারাগ্রাফের একটা প্রত্যেকটা প্যারাগ্রাফের সামনে একটা শুরুতে একটা হেডিং থাকে বা স্ট্রাকচার আকারে সাজানোর জন্য মানে অনেক বেশি যদি আমরা হেডিং দেই তাহলে আবার রিডারদের জন্য মানে যারা অডিয়েন্স তাদের জন্য আবার এটা পড়তে অসুবিধা হবে। এজন্য একটা নির্দিষ্ট পরিমাণ হেডিং দিতে হবে। মানে প্রত্যেকটা হেডিং ইন্ডিকেট করবে একটা নির্দিষ্ট প্যারাগ্রাফ, একটা নির্দিষ্ট টপিকস এভাবে। আর স্ট্রাকচার ডাটা হলো যে কোনো একটা অনেক সময় কোয়েশ্চেন যে পিপল মে আস্ক এরকম একটা কোয়েশ্চেন থাকে নিচের দিকে। সেটা হলো স্ট্রাকচারেড ডাটা। সেগুলো আবার ম্যাপের অপশন থাকে। ম্যাপ এরকম একটা ম্যাপ আসে। এইগুলো আসলে আলাদাভাবে Google এ সাবমিট করতে হয়। এটা আলাদা সাবমিট করার নিয়ম আছে। সেই নিয়মগুলো আমরা পরে আস্তে, আস্তে দেখব যখন আমরা প্র্যাকটিক্যালি আমরা সাবমিট করা শুরু করব। যেমন স্ট্রাকচার ডাটা, Google ম্যাপ এগুলো আমরা নিজেরাই সাবমিট করব। সাবমিট করার পরে এই যে স্ট্রাকচার নেভিগেশন অপশন এটা সাইট ম্যাপের জন্য। প্রত্যেকটা ইয়েতে হোম পেজ এরকম সাইট ম্যাপের স্ট্রাকচার থাকে যেমন শপ, বিভিন্ন প্রোডাক্ট, এরকম একটা স্ট্রাকচার রাখতে হয় সাইট ম্যাপের জন্য। ইউজিং ব্রড ক্রাম্বার লিস্ট। ব্রড ক্রাম্বার লিস্ট আমরা যেমন ক্রিয়েট এ সিম্পল নেভিগেশনাল পেজ অফ ফর ইউজার। মানে আমার এমন একটা নেভিগেশনাল স্টাইল করতে হবে যে সিম্পল থাকে। যেমন এখান থেকে বোঝা যাচ্ছে সব থেকে এটা এরকম ৩ টা আবার এখানে সিম্পল। মানে এখানে কমপ্লিকেটেড না কিন্তু। খুব বেশি কমপ্লিকেটেড যদি করি যেমন এখান থেকে অনেকগুলো ব্রাঞ্চ বের হয়ে গেল, আবার ওখান থেকে ব্রাঞ্চ মানে এরকম আরকি কমপ্লিট করলে Google এর জন্য প্রবলেম। সিম্পল অ্যাজ মানে পসিবল। তারপরে কিছু প্রবলেম শো করে অনেক সময়। এগুলো তোরা পড়ে নিতে পারিস একটু যদি সম্ভব হয়। যে 404 কাস্টম পেজ মানে যদি অনেক সময় প্রবলেম থাকে allowing your 404 page to be indexed in search engine. your display search result. ইউজ ওয়ার্ডস ইন ইউআরএল। এই যে আমরা তো অবশ্যই মানে ইউআরএল গুলো কিভাবে লিখবো? না আসলে আমরা এগুলো জানি অলরেডি যে ইউআরএলটা তারপর কনটেন্টের টাইটেল, মেটা ট্যাগ অলরেডি আমরা লিখে রাখছি অলরেডি। সিম্পল ডিরেক্টরি স্ট্রাকচার এখানে যেভাবে হ্যাভিং ডিপ নেস্টিং অফ সাব ডিরেক্টরি লাইক অনেক সময় যে এরকম অনেকগুলো অপশন চলে আসে লিখতে গিয়ে সেটা এটা কনটেন্টের দিকে নিচের দিকে আসে। সেগুলো এভয়েড করার চেষ্টা করতে হবে। provide one version of URL to search document. ওয়ান ভার্সন বলতে ক্যানোনিকাল ওই যে 303 রিডিরেক্ট। যদি আমরা এটাকে মানে এডিট করি তখন 301 একটা ইরর দেখায়। সেটাকে আবার ক্যানোনিকাল অপশন বলে। এজন্য চেষ্টা করতে হবে যে আমাদের ইউআরএলটাকে যাতে আমরা এডিট না করি। এডিট না করলে বেটার। অপটিমাইজ ইউর কনটেন্ট, মেক ইউর সাইট ইন্টারেস্টিং অ্যান্ড ইউজফুল। অপটিমাইজ অপটিমাইজ করার যে মাই ব্লগ, প্রোডাক্ট পেজ এটা যদিও ইয়ার জন্য ইউজার ব্লগ মানে অপটিমাইজ করার যে স্ট্র্যাটেজি যেগুলো আমরা দেখলাম। রাইট ইজি টু রিড টেক্সট এগুলো আমরা মোটামুটি জানি যে কি কি ওই যে ওই ক্রাইটেরিয়ার মধ্যেই মূলত চলে আসে। আর সেই কথাগুলো গুগল এখানে একবার নতুন করে বলছে যে কি কি অ্যাভয়েড করতে হবে। কিওয়ার্ড স্টাফিং বারবার কিওয়ার্ড স্টাফিং দেওয়া যাবে না। প্রোভাইড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ কন্টেন্ট ফর সাবজেক্ট। অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ কন্টেন্ট বিশেষ করে ৬০০ ওয়ার্ড আমাদের মিনিমাম দিতে হবে। ইউজ লিঙ্কস ওয়াইজলি মানে লিঙ্কটাকে এমনভাবে দিতে হবে যাতে প্রকৃতপক্ষেই মানে মানুষ বা রিডার বা অডিয়েন্স তারা পছন্দ করে বা তাদের উপকারে আসে। কিন্তু এমন না যে একজন বিভিন্ন পেজ হোম কি বলে এই যে এটা মনে হয় ওয়েব পেজ বেসবল স্কার্টস প্রোডাক্ট পেজ হোম পেজ নিউজ প্রোডাক্ট লিস্ট চুজ ডেসক্রিপটিভ টেক্সট ডেসক্রিপটিভ অ্যাঙ্কর যখন আমরা কোনো একটা লিঙ্ক দিব লিঙ্ক দিতে গেলে অবশ্যই কিছু লিখতে হবে মানে কোনো কিছু না লিখেই একটা লিঙ্ক যেমন একটা কোশ্চেন মার্ক দিয়ে সেখানে একটা লিঙ্ক পেস্ট করে দিলাম এসব হবে না ফুল স্টপ দিয়ে বা কোলন দিয়ে আমরা লিঙ্ক পেস্ট করে দিলাম এসব দিলে মানে গুগল এটাকে কাউন্ট করবে না। আমরা মানে রিয়েলি অথেন্টিক ওয়েতে দিতে হবে আর যে এখানে কিছু যেগুলো দেওয়া আছে উম, আহ, তার মানে আমাদের এখানে আসলে তেমন অপটিমাইজ ইউর ইমেজটা আমরা কিভাবে অপটিমাইজ করি সেটা আমরা অলরেডি বলছি যে একটা ইয়ে থাকে মানে এর একটা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি থাকে সেই ছবির অল টেক্সট থাকে সেই অল টেক্সটটা আমরা আসলে রিনেম করি
তাই না? all text টা গুরুত্বপূর্ণ। বিভিন্ন ফরম্যাটে দেওয়া যায়, সমস্যা নাই। কিন্তু আমরা all text অবশ্যই দিতে হবে। তাহলে আমাদের এটা মোবাইল ফ্রেন্ডলি হবে। অথবা মানে ইউজার ফ্রেন্ডলি হবে। হ্যাঁ? মানে গুগল ফ্রেন্ডলি হবে এবং ইউজার ফ্রেন্ডলি তো অবশ্যই আল্টিমেটলি। এই যে চুজ মোবাইল ফ্রেন্ডলি এরা রেসপন্সিভ থিমের কথা বলছে যে চুজ মোবাইল স্ট্র্যাটেজি থিম থাকতে হবে ভালো। এটা যদি এগুলো আমাদের অতটা জানার দরকার নাই। অর্থাৎ আমাদের একটা আ কি বলে প্রমোট ইউর ওয়েবসাইট যখন কনটেন্ট হয়ে যায় তখন আমাদের প্রমোট করতে পারি, অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারি। সো নো ইউর সোশ্যাল মিডিয়া সাইটস আমরা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করতে পারি। মানে টোটাল হচ্ছে ওয়ান পেজে আমরা যা করি না, এই পেজটা আমার Google স্টার্টার জন্য এখানে সেইগুলোই। ঠিক আছে? তা আজকে আমি তোরা যদি পারিস এটা একটু পড়ে দেখতে পারিস আরো সুন্দরভাবে সিকোয়েন্স দেওয়া আছে অনেকগুলো বিষয়। এটা ধীরে মানে জানার জন্য ওই বিষয়গুলোই, হ্যাঁ? একটু সময় নিয়ে যদি পড়তে পারিস অসুবিধা নাই। আর যদি না পড়তে ইচ্ছা করে তাহলে আমরা কনটেন্ট যখন লিখবো এইগুলো আমরা সরেজমিনে